স্যার, বর্তমান সময়ের আরও একটি কমন সমস্যা, বিশেষ করে বয়োবৃদ্ধদের মধ্যে যেটা দেখা যায় যে হাঁটুর ক্ষয়। এটা বিভিন্ন কারণে হচ্ছে, আপনার কাছ থেকে একটু কারণগুলো আগে শুনি। প্রথমত আপনাকে ধন্যবাদ এবং বলতে চাই যে হাঁটু ক্ষয় স্পেশালি ব্যথাগুলি আমাদের দেশের মানুষের একটা মিসকনসেপ্ট আছে যে আমার স্যার ক্যালসিয়াম কমে গেছে, মানে ক্যালসিয়ামের অভাব আমাদের কাছে এসে বলে। হ্যাঁ, ক্যালসিয়াম ওয়ান অফ দ্য কজ, কিন্তু এটা মেজর কজ না। মেজর কজটা যেটা আপনি জানতে চাচ্ছেন সেটা প্রথমত ইনজুরি। হাঁটুর ক্ষয়ের মূল কারণটা হচ্ছে ইনজুরি মেইনলি। কি ইনজুরি? আপনি জীবন দশা দেখবেন আপনি চলাফেরা উঠা বসা বিভিন্ন আঘাত পাচ্ছেন, পড়ে গেছেন, হয়তো 5 বছর আগে খেয়াল করে না, বিভিন্ন কারণে ইনজুরি হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, বিভিন্ন কারণে। এই যে ওয়ার অ্যান্ড টিয়ার, তা থেকে হাঁটু ক্ষয় রোগ বা হাঁটু আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। কিছু হচ্ছে এইজিং প্রসেস, যেটা আপনি শুরুতেই বলছেন যে বয়স হলে এইজিং প্রসেস, যেমন আমরা বয়স হলে চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, চামড়া ঢিলে হয়ে যায়, আমাদের হার্টের বিট কমে আসে। হ্যাঁ, সেম আমাদের এই হাড় ও জোড়াগুলোও কিন্তু ডিজেনারেশন হয়, ক্ষয় হতে থাকে, তখন এই আর্থ্রাইটিস ডেভেলপ করে হাঁটুর। তারপরে কিছু অটোইমিউন ডিজিজ আছে, রোগ আছে, যেমন ভাইরাস ব্যাকটেরিয়া, যেমন আপনার নাম শুনেছেন চিকুনগুনিয়া, করোনা। এই করোনা পরবর্তী আর্থ্রাইটিস ডেভেলপ করে, জোড়াগুলা প্রদাহ হয়, তা থেকে হতে পারে। ইনফেকশিয়াস ডিজিজ, যেমন অনেক সময় টিবি রোগ, টিবি তো একটা জীবাণু, এই টিউবারকুলোস মানে জীবাণুর আক্রমণে হাঁটুতে প্রদাহ হতে পারে বা ব্যথা বেদনা এবং ক্ষয় রোগ হতে পারে। ওভারওয়েট, ধরেন একটা মানুষের যতটুকু ওজন থাকার কথা সে যদি অতিরিক্ত ওজন করে, তাহলে যে রড মানে বডির একটা বিল্ডিংয়ের যেমন রড থাকে না, বিল্ডিংটা ধরে রাখার জন্য আমাদের এই স্কেলেটাল সিস্টেম হচ্ছে রড। এখন আপনার এই রডের উপরে আপনার অতিরিক্ত প্রেশার দিলে কি ঘটবে? দুর্ঘটনা ঘটবে না? সেম, আপনার মানুষের শরীর ওভারওয়েট হয়ে গেলে তখন ক্ষয় দেখা দিতে পারে, ম্যালনিউট্রিশনের অভাব হতে পারে। অনেকের পেটের পীড়া থাকে, পেটের পীড়া রোগ, মানে পাতলা পায়খানা আমাশয়, এটা নিয়ে ভোগে। তারা কিন্তু দেখা যাক যা খাচ্ছে বডিতে অ্যাবজর্ব হচ্ছে না, তাদের এই হাঁটুর এই জাতীয় ক্ষয় রোগ দেখা দিতে পারে। বিভিন্ন আপনার খাবারের কারণে হতে পারে, যেমন আমরা যে ফাস্ট ফুডগুলো খাই প্রচুর, আমাদের মধ্যপ্রাচ্যে যারা প্রবাসীরা আছেন তাদের ফাস্ট ফুড খেতে হয়, প্রসেস ফুড, তা থেকে আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস এই জাতীয় ডিজিজ হতে পারে। ভিটামিন ডি এর অভাবে হতে পারে, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, বিভিন্ন সাপ্লিমেন্ট, মানে মিনারেল, ইভেন কি আয়রন ডেফিসিয়েন্সি থেকেও কিন্তু হাঁটু ক্ষয় রোগ দেখা দিতে পারে। মানে অনেক কারণ, লটস অফ কজ আছে। জি, আপনার কথা থেকে যেটা পেলাম সেটা হচ্ছে ওভারওয়েটের কারণেও এটা হতে পারে, আবার খাদ্য ঘাটতি হলেও এটা হতে পারে। খাদ্য ঘাটতির বিষয়টা যদি আসি, তাহলে আমরা কি কি ধরনের খাবার খেয়ে আসলে এটা প্রতিকার করার একটা যে সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারি? খুব ইম্পর্টেন্ট হচ্ছে ব্যালেন্স ডাইট। ব্যালেন্স মানে আমরা খাদ্যের 6টা উপাদান, খাদ্যের 6টা উপাদানের মধ্যে এখানে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে, পানি আছে, খনিজ লবণ, এগুলো সব হচ্ছে উপাদান। তো আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে দরকার, কিন্তু কিছু মানুষ দেখবেন এবং কিছু এলাকা ভেদে, দেশ ভেদে মানুষ কিন্তু একরকম খাবার খায় সব সময়, একদম একরকম খাবার, অভ্যস্ততার একটা ব্যাপার আছে। এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা সিজন ভেদে খাবার খাবো এবং আমাদের খাবারের যেন উপাদানগুলো ঠিক থাকে, মানে সবগুলোই থাকে। এখন আপনি ভাত নিলেন 2 প্লেট, আপনি তরকারি নিলেন অল্প, তাহলে ব্যালেন্স হইল না। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মানে মূল রুগীদের বলার উদ্দেশ্য, যে আপনি খাবারটা ব্যালেন্স করে খান। আপনি খাবার খাবেন সুস্থ থাকার জন্য। আপনি যদি আপনার রিপুকে মানে নিজেকে মানে মজা পাওয়ার জন্য খান, তাহলে তো অসুস্থ হবেনি। তো আমাদের সেটা খেয়াল রাখতে হবে। তবে খাদ্যের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে খাদ্যের মধ্যে হাড় ও জোড়ার পুষ্টি আসে, যেমন ভিটামিন ডি, ক্যালসিয়ামের ঘাটতি যেন না হয়। স্পেশালি দুধ ও দুগ্ধজাত খাবারের মধ্যে রাখতে হবে। অনেকে দুধ খেতে পারে না, দই খাবে। তারপরে পনির, চিজ বা এই যে ডিম খুব ইম্পর্টেন্ট, মাংস খুব ইম্পর্টেন্ট, প্রোটিন, ডাল, অন্যান্য প্রোটিন, এগুলো অবশ্যই আমাদের হাড় ও জোড়ার জন্য খুবই উপকারী। তারপরে ডিমের যে কুসুম, এগুলো খুবই দুগ্ধজাত খাবার আমি বলছি। উঠতি বয়সী বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখবেন বাচ্চারা সব খায়, চিপস খায়, এটা সেটা খায়, কিন্তু দুধ ডিমটা তারা খায় না। তখনই তাদের এই জাতীয় ডেভেলপমেন্টাল মানে ফিজিক্যাল বাচ্চাদেরকে যদি একটু অন্যরকম ভাবে খাওয়ানো যায়, একটু লোভনীয় করে বা অন্যরকম ভাবে, তখন দেখা যাচ্ছে যে এটা হয়তো বা সমাধান হয়। স্যার, বর্তমান সময়ে যেটা দেখা যায় যে নগর জীবনে মানুষ এখন বেশ সচেতন, খাবার দাবার ব্যাপারে বা লাইফস্টাইলের ব্যাপারে সচেতন হচ্ছে দিন দিন, আমরা লক্ষ্য করছি। কোনো কারণে যদি হাড় ক্ষয় হয়ে যায়, হাঁটুর হাড় ক্ষয়, সেক্ষেত্রে কি এটাকে আবার পুনরায় আগের অবস্থায় আনানো সম্ভব? অবশ্যই সম্ভব, সেটা হচ্ছে বয়স ভেদে, অবস্থা ভেদে। এখন কজ অফ দ্য কেন
আমরা যারা স্পেশালিস্ট আছি আমরা রোগটা নির্ণয় করতে পারি। যে রুগী যখন আমাদের কাছে আসে, রুগী তো সাধারণত ক্ষয় নিয়ে আসে না, রুগী এসে ব্যথা বেদনা নিয়ে বা ডিফর্মিটি নিয়ে বা হাঁটতে পারে না, হাঁটুর প্রবলেম। তখন আমরা আইডেন্টিফাই করি দ্য কজ, কী কারণে। এখন যদি রুগী আঘাতজনিত হয় সেটাও কিন্তু নিরাময় সম্ভব, আপনি যেটা জানতে চেয়েছেন। আর যদি রুগীর এরকম হয় যে খুব দীর্ঘমেয়াদী সে প্রবলেমে ভুগতেছিল এবং বয়স অনেক বেশি, তখন হয়তো ওইভাবে সম্ভব হয়ে ওঠে না। বাট মোস্ট অফ দ্য কেসে কিন্তু আমরা রিজেনারেশন সম্ভব। এই ক্ষেত্রে আমরা আধুনিক বিভিন্ন থেরাপি দিয়ে থাকি। এবং এই যে খাবারের কথা বলছিলাম আমি ইতিপূর্বে, খাবার এবং খাবারের যদি পর্যাপ্ত মানে রুগী খেতে না পারে বা ডেফিসিয়েন্সি থাকে, তখন আমরা বাইরের থেকে দিয়ে থাকি। স্পেশালি যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, অন্যান্য গ্লুকোসামাইন, হাইলুরোনিক অ্যাসিড, যেগুলা হাড় ও জোড়া কার্টিলেজকে প্রোটেকশন দেয়। হাইলুরোনিক অ্যাসিড প্রোডাকশন হয়, মানে জোড়ার মধ্যে যে পানিটা প্রোডাকশন হয়, অস্টোব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায়, হ্যাঁ, ক্ষয় বন্ধ করে। এগুলা আপনার বিভিন্ন সাপ্লিমেন্ট আছে, বিভিন্ন থেরাপি আছে, যেটার মাধ্যমে কিন্তু পূরণ করা সম্ভব। অনেক ধন্যবাদ স্যার। আমরা হাঁটু ক্ষয় নিয়ে আসলে আপনার থেকে প্রতিরোধ, প্রতিকার এবং লক্ষণ থেকে অনেক কিছুই জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।